আচ্ছা, সামনের দিন কতদূর পর্যন্ত পড়েছিলাম যে কোন পাত্রে রাখা যাবে আর কোন পাত্রে রাখা যাবে না। ঠিক আছে, এটা পড়েছিলাম। তো আমি কী বলছিলাম যে যেই পাত্রে রাখা যাবে পাত্রের সক্রিয়তা সবসময় কম হবে। ঠিক আছে, পাত্রের সক্রিয়তা সবসময় কম হবে, তাহলে রাখা যাবে। যেই জিনিসটা রাখবো তার সক্রিয়তা বেশি হবে আর পাত্রের সক্রিয়তা কম হবে। যদি এমন হয় তাহলে রাখা যাবে, নাহলে রাখা যাবে না। ঠিক আছে, তাই দেখো, সালফিউরিক অ্যাসিড লবণকে জিঙ্ক ও কপার ধাতুর মধ্যে কোন ধাতুর পাত্রে আমরা রাখতে পারবো। ঠিক আছে, তাহলে দেওয়া হচ্ছে কি জিঙ্ক আর হচ্ছে কপারের এটা। ঠিক আছে, এখন সালফিউরিক অ্যাসিড আমরা কিসের মধ্যে রাখতে পারবো সেটা আমাদের দেখতে হবে। তো এখন সবার জারণ, তাহলে আমাদের এখানে আমাদের জারণ মানটা আমি আগে বের করি। তাহলে এখানে কিন্তু জিঙ্কের বিজরণ মান দেওয়া আছে। তাহলে জিঙ্কের জারণ মান কত? 0.76 ভোল্ট। ঠিক আছে, তারপর কপারের জারণ মান কত? কপারের জারণ মান হচ্ছে আমাদের -0.34 ভোল্ট। ঠিক আছে, তাহলে জিঙ্কের জারণ মান বেশি, এটার জারণ মান কম। ঠিক আছে, তো এই জন্য আর এখানে কি মাঝখানে হাইড্রোজেন, তাহলে জিঙ্কের হাইড্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এটা ধরা হয়। তাহলে আমরা কি বলছি যে জিঙ্কের পাত্রে যদি রাখতে হয় তাহলে জিঙ্কে অবশ্যই এর থেকে কম সক্রিয় হইতে হবে, কিন্তু জিঙ্কের সক্রিয়তার থেকে বেশি, এর জারণ মানের থেকে বেশি, তার মানে জিঙ্কের পাত্রে রাখা যাবে না, কিন্তু কপারের পাত্রে রাখা যাবে। কপারের জারণ মান কিন্তু মাইনাসে আসছে। ঠিক আছে, তো জারণ মানটা আমরা বের করবো। জারণ মান কীভাবে বের করবো? এটা উল্টে দিব। ঠিক আছে, এটা কি প্লাস থেকে শূন্যতে আসছে, কিন্তু আমরা লাগবে কি শূন্য থেকে প্লাসে যাবো। ঠিক আছে, করে নিয়ে তাহলে চিহ্নটা আমরা মাইনাস করে দিব, এভাবে আসবে। অতএব হাইড্রোজেন আয়ন দ্বারা জিঙ্ক ধাতু জারিত হবে, অর্থাৎ জিঙ্ক ধাতু দ্বারা হাইড্রোজেন আয়ন বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তাহলে কি দেখো, কপার জারিত হয় না, কপার ধাতু লৌহ, তাই কপার ধাতুর লৌহ HCl দ্রবণে রিডক্স বিক্রিয়ায় মুক্ত হবে। আচ্ছা, তাই কি বলছে দেখো, তাই সুতরাং HCl দ্রবণকে কপার ধাতুর পাত্রে রাখা যাবে, কিন্তু জিঙ্কের পাত্রে রাখা যাবে না। ঠিক আছে, জাস্ট আমি যেটা বললাম সেটা মনে রাখবো, এগুলো কী বলছে না বলছে দরকার নেই, আমি যেটা বলছি সেটা ওইভাবেই বলবো। আচ্ছা, তাহলে লোহার পাত্রে যদি আমরা কপার সালফেট দ্রবণ রাখি তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে লোহার কী দেওয়া আছে এটা, আর কপারে দেওয়া আছে এটা, তাহলে দুটারই জারণ মান লাগবে, এর বিজারণ মান দেওয়া আছে, তো জারণ মান কত? 0.44 প্লাস, এটা হচ্ছে আয়রনের। আর কপারের জারণ মান কত? কপারের হচ্ছে -0.34, যেহেতু এটা উল্টা করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কী বলছে, লোহার পাত্রে রাখা যাবে কিনা না, যেহেতু লোহার জারণ মান বেশি, লোহার সক্রিয় বেশি, তো পাত্রের সক্রিয়তা সবসময় কম হয়ে যাবে, তাহলে রাখা যাবে না, রাখা যাবে। এভাবে সবগুলো ম্যাথ করবো, কিচ্ছু দরকার নেই, জাস্ট আমি সবগুলো বিজারণ মান দিয়ে থাকতে তুমি জারণ মান বের করবো, উল্টে দেবো। জারণ মান বের করে যার জারণ মান বেশি সেটা যদি পাত্র হয় তাহলে রাখা যাবে না, পাত্রের জারণ মান সবসময় কম হতে হবে। ঠিক আছে, শেষ। এখন আসো এনট্রপি। এনট্রপি কী জিনিস? এনট্রপি হচ্ছে কোনো সিস্টেমের কণাগুলো বিশৃঙ্খলতার মাত্রা। ঠিক আছে, মানে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের কণাগুলো কী পরিমাণ বিশৃঙ্খল হয়ে আছে সেটার মাত্রাকে বলা হচ্ছে এনট্রপি। ঠিক আছে, সেটার যে পরিমাপ সেটাকে বলা হচ্ছে এনট্রপি। তাহলে কোনো সিস্টেমের কণাগুলো বিশৃঙ্খল যে পরিমাণ আছে, বিশৃঙ্খলতার মাত্রা পরিমাপ করার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে এনট্রপি। ঠিক আছে, আচ্ছা, এখন গিবস, আচ্ছা, ডেল জি যেটা, ডেল জি মান হচ্ছে গিবস মুক্ত শক্তি সমীকরণ। ডেল জি মান হচ্ছে কি? গিবস মুক্ত শক্তি সমীকরণ। ডেল জি ইকুয়াল টু ডেল এস মাইনাস টি ডেল এস। ঠিক আছে, ওকে, তাহলে এস এর মান হচ্ছে এনট্রপি, এর সঙ্গে আমরা কী গুণ করবো? এর সঙ্গে আমরা হচ্ছে শক্তিটা গুণ করবো। ঠিক আছে, টি তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের টিটা কেলভিনের তাপমাত্রা বা শক্তি, টি এস যেটা, সেটা হচ্ছে শক্তি, আর ডেল এস হচ্ছে এনট্রপির যে চেঞ্জ, আর হচ্ছে ডেল্টা জি মান হচ্ছে গিবস মুক্ত শক্তির সমীকরণ। তাহলে গিবস মুক্ত শক্তির সমীকরণ ইকুয়াল টু কি? ডেল্টা এস মাইনাস টি ডেল এস। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। আচ্ছা,
এখন এই যে ডেল্টা এই জি যেটা, এটা যদি ঋণাত্মক হয় তখন কী হবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, তার মানে ওই যে আমাদের ই সেল আছে না, ই সেল আর হচ্ছে এটা পুরোপুরি উল্টা। ঠিক আছে, ই সেল আর হচ্ছে ডেল্টা জি পুরোপুরি উল্টা। ঠিক আছে, আমরা ই সেলে বেলা কী পড়ছি, ই সেল যদি প্লাস হয় তাহলে কী হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। ই সেল যদি শূন্য হয় তাহলে বিক্রিয়াটি কি সাম্যাবস্থায় আছে, আর ই সেল যদি মাইনাস হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না। ঠিক আছে, তাহলে ডেল্টা জি পুরোপুরি ই সেলের উল্টা। ঠিক আছে, মানে আমাদের কোষ বিভব যেটা সেটার উল্টা হচ্ছে ডেল্টা জি। আমাদের কোষ বিভবের উল্টা হচ্ছে ডেল্টা জি। ঠিক আছে, কোষ বিভবের সম্পূর্ণ উল্টা হচ্ছে ডেল্টা জি। কোষ বিভব যেটা প্লাস হলে যেটা হবে কোষ বিক্রিয়া, ডেল্টা জি তার উল্টাটা হলে সেটা হবে কোষ বিক্রিয়া। ঠিক আছে, তো এই তিনটা কথা একটু মাথায় রাখবো, যে ই সেল ধনাত্মক হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, ই সেল যদি ঋণাত্মক হয় স্বতঃস্ফূর্ত হবে না, ই সেল শূন্য হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। জানো, তাহলে তুমি এই জিনিসগুলো সবগুলো করবে। ঠিক আছে, কোন পাত্রে রাখা যাবে রাখা যাবে না এগুলো করবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো এই দেখো এর যে কথা বলা হচ্ছে, তাহলে ই সেল মানে হচ্ছে তোমার কোষ বিভব, টোটাল কোষ বিভবের মান যদি শূন্যর থেকে বেশি হয় তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হবে। ঠিক আছে, তারপরে যদি শূন্য হয় তাহলে বিক্রিয়াটি কি, মানে কোষটা নিষ্ক্রিয় বা কোষটা মৃত, মানে ওই ব্যাটারিটা মরে গেছে এটা ধরা হবে যদি ই সেল 0 হয়। আর যদি কোষ বিক্রিয়া সাম্যাবস্থায় আছে এটা বোঝায়, এবং যদি শূন্য থেকে কম হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হবে না, মানে বাইরে থেকে এনার্জি দিয়ে বিক্রিয়া করাতে হবে। ঠিক আছে, তারপরে এমসিকিউর জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোন ব্যাটারির ভোল্ট কত। ঠিক আছে, শুষ্ক কোষ যেটা থাকে বা ড্রাই সেল যেগুলো থাকে সেগুলো ভোল্ট কত 1.5, আমরা যেটা ঘড়ির ব্যাটারিটা 1.5। ঠিক আছে, তবে লেড ব্যাটারি যেটা বা কারে ব্যবহার করা হয় যেটা সেটা 2 ভোল্ট। ক্যালকুলেটারের যে ব্যাটারি সেটা হচ্ছে 1.3, ক্যালকুলেটারের ব্যাটারিগুলো। ঠিক আছে, ক্যালকুলেটারের যে সিলভার বায়ান, ক্যালকুলেটারে মার্কারি ব্যাটারি 1.3, সিলভার ব্যাটারি যেটা ক্যালকুলেটারে সেটা 1.6, লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের মোবাইলের যে ব্যাটারি সেটা হচ্ছে 3.7, আর হাইড্রোজেন ফুয়েলের যে ব্যাটারি সেটা হচ্ছে 1.23। এই ভোল্টগুলো মাস্ট মুখস্থ করতেই হবে। আচ্ছা এখন হচ্ছে তড়িৎ ও কোষের বিভব সংক্রান্ত নার্নস্টের সমীকরণ। ঠিক আছে, তাহলে নার্নস্টের সমীকরণ কি, তাহলে নার্নস্টের সমীকরণ হচ্ছে, তুমি এটা মনে রাখবো, নার্নস্টের সমীকরণ মনে করো দেওয়া আছে যে ই সেল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ই সেল মানে টোটাল ওই কোষের বিভবটা কত সেটা বের করতে হবে। ওই কোষের ভিতরে থাকা যে সঞ্চিত বিভব মাইনাস আরও কিছু প্লাস মাইনাস করে আমরা যেটা পাবো সেটা টোটাল হবে আমাদের কোষ বিভব। ঠিক আছে, তাহলে নার্নস্টের সমীকরণ মতে দেখো ড্যানিয়েল কোষে অপ্রমাণ অবস্থায় জিঙ্ক ইলেকট্রোড ও কপার ইলেকট্রোডের বিচরণ বিভবের সম্পর্ক নিচে দেওয়া হলো। আচ্ছা, ওটা গেল। তাহলে তুমি নার্নস্টের সমীকরণ কি মুখস্থ করবে, তাহলে নার্নস্টের সমীকরণ হচ্ছে ই সেল। ঠিক আছে, কি ই সেল ইকুয়াল টু ই নট। ঠিক আছে, ই নট সেল মানে যেটা আমাদের মান যেটা দেওয়া থাকবে। ঠিক আছে, যে মনে করো কপার ই জিঙ্কের দেওয়া আছে এত, তারপর হচ্ছে ই কপারের দেওয়া আছে এত, এটা হচ্ছে আমাদের ই নট সেল, এই দুটো যোগ করে ই নট সেল। ঠিক আছে, মাইনাস কত 2.303 RT ডিভাইড বাই NF। ঠিক আছে, এফ হচ্ছে ফ্যারাডে, মানে 1 ফ্যারাডে সমান কত, 1 ফ্যারাডে সমান আমরা জানি 96,500 জুল। ঠিক আছে, আচ্ছা এটা ইন্টু এর সাথে গুণ হবে কত, লগ উৎপাদ বাই বিক্রিয়ক। ঠিক আছে, উৎপাদ বাই বিক্রিয়ক, এটার ঘনমাত্রা সাথে এদের যে মূল সংখ্যা সেটা হবে ঘাত, মূল সংখ্যাটা হবে ঘাত। ঠিক আছে, সাথে যে ঘনমাত্রা সেই মূল সংখ্যাটা হবে ঘাত। ঠিক আছে, তার মানে এই জিনিসটা তুমি এটা মনে রাখবে, এটা হচ্ছে তোমার সূত্র। ঠিক আছে, তাহলে এই কিউবের জায়গায় এই পুরাটা এখানে বসবে, এটা এই জিনিসটা এখানে বসবে। ঠিক আছে,
ই সেল ইকুয়াল টু কি, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NA ইন্টু ইন্টু কি, আচ্ছা ইন্টু লগ কিউব, এটুকু দিলেই হবে, ইন্টু লগ কিউব, লগ এটা ইন্টু লগ এটা। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা উৎপাদের আয়ন মানে উৎপাদের যে আয়নটা তৈরি হবে, ঠিক আছে, ডিভাইড বাই বিক্রিয়কের যে আয়নটা তৈরি হবে তাদের মোল সংখ্যা সহ আমাদের মোল সংখ্যা সেখানে ঘাত হবে। ঠিক আছে, উৎপাদের যে আয়ন হবে এবার মোল ডিভাইড বাই বিক্রিয়কের যে আয়ন হবে তাদের মোল সংখ্যাটা ঘাত হবে। তাহলে একটা ম্যাথ আমরা যদি করি, আচ্ছা আমরা এখান থেকে একটা ম্যাথ করব। টোটাল একটা ইসিএল লাগবে আমাদের। আচ্ছা এই ম্যাথটা টোটাল বড় করে দিয়েছে। আচ্ছা এরকম ম্যাথ আসবে কিন্তু, ঠিক আছে, মনে রাখবে এটা আসবে, মনে করো মেবি ইম্পর্টেন্ট, এই ধরনের ম্যাথ আসবেই, এসে বসে আছে। তাহলে আমি একটা করে দেবো, তুমি সবগুলো ভাবে করবো। তাহলে কিন্তু হচ্ছে দেখো নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, কত মোল এটা 0.1, ঠিক আছে, নিকেল 2+ হয়েছে, তার মানে কি, তার মানে এটা নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, তার মানে কি, মানে বিক্রিয়কের আয়ন, এটা উৎপাদের আয়ন। ঠিক আছে, তাহলে নিকেলটা হলো আমাদের উৎপাদের আয়ন। ঠিক আছে, নিকেল আমাদের উৎপাদের আয়ন। তারপরে এটা কি হচ্ছে, প্লাস থেকে শূন্য হয়েছে, তার মানে কি এটা আমাদের বিক্রিয়কের আয়ন। ঠিক আছে, প্রথমে প্লাস ছিল, তার মানে বিক্রিয়কে প্লাস ছিল, উৎপাদের যায় শূন্য হয়ে গেছে, তার মানে বিক্রিয়কের আয়ন। আমরা এখানে কি করছি, এখানে কি করলাম, উৎপাদের আয়ন ডিভাইড বাই বিক্রিয়কের আয়ন। তাহলে কোনটা উৎপাদের আয়ন কোনটা বিক্রিয়কের আয়ন তুমি এটা দেখে বুঝে নেবে। ঠিক আছে, তাহলে যেটা শূন্য থেকে প্লাস হয়েছে সেটা কি, সেটা উৎপাদে আয়ন, আর যেটা প্লাস থেকে শূন্য হয়েছে সেটা বিক্রিয়কে আয়ন। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে নেব। তারপরে দেখো নিকেল আর সিলভার সবগুলো কিন্তু কিন্তু একটা একটা করি। ঠিক আছে, আচ্ছা তারপরে এদের এক্স আর ওয়াই, ঠিক আছে, এই যে উপরে আমরা দিচ্ছিলাম না এক্স আর ওয়াই মানে কে কত মোল করে ইলেকট্রন ছাড়লো। ঠিক আছে, এক্স আর ওয়াই মানে হচ্ছে কে কত মোল করে আমাদের ইলেকট্রন ছাড়লো, এটা হচ্ছে এক্স আর ওয়াই। নিকেল কিন্তু আমাদের 2টা ইলেকট্রন ছাড়ে একবারে, ঠিক আছে, কিন্তু সিলভার কিন্তু আমাদের একটা করে ইলেকট্রন ছাড়ে। ঠিক আছে, নিকেল আমাদের 2টা ইলেকট্রন ছাড়ে, কিন্তু সিলভার আমাদের একটা ইলেকট্রন ছাড়ে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কী হলো, নিকেল কী হলো, 2টা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হলো, সে 2টা ইলেকট্রন নিয়ে সিলভার আয়নে পরিণত হলো। ঠিক আছে, তাহলে সামগ্রিকভাবে আমাদের কী হলো, এটা হলো, তাহলে নিকেল 2টা সিলভার, তারপর হচ্ছে নিকেল 2টা সিলভার। ঠিক আছে, তাহলে আমাদের কী দেখাচ্ছে দেখো, এই এক্স আর ওয়াই হচ্ছে এদের সহগ, কয়টা করে সহগ আছে। ঠিক আছে, তাহলে নিকেলের উপরে সহগ কয়টা, একটা, নিকেল এখানে 1 না, তাহলে নিকেলের উপরে কিন্তু 1 পড়বে, আর সিলভারের উপরে কত 2, তাহলে সিলভারের উপরে আমাদের কত পড়বে 2 পড়বে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝলে আছে এক্স আর ওয়াই কী জিনিস আমাদের। তাহলে তোমার যখন এটা দিবে তুমি সেটা আগে অ্যানোড আর ক্যাথোডে জারণ বিজারণটা বের করবে, বের করে টোটাল যে সমীকরণটা আসবে সেখানে এই উৎপাদের আয়ন, আর এটা হচ্ছে বিক্রিয়কের আয়ন, আর এটা হচ্ছে উৎপাদের আয়ন। তাহলে উৎপাদ বা বিক্রিয়ক যে আয়নগুলো দিলাম, আয়নের মোলার ঘনমাত্রা দিলাম, দিয়ে সেই তার সামনে যে যত মোল আছে সেটা হবে তার ঘাত। ঠিক আছে, সামনে যত মোল আছে সেটা হবে তার ঘাত। বুঝতে পারছো? তাহলে দেখো এন ইকুয়াল টু কি, এক্ষেত্রে এন ইকুয়াল টু কিন্তু আমাদের 2, কারণ আমাদের কয় মোল ইলেকট্রন গেছে, 2 মোল ইলেকট্রন গেছে। ঠিক আছে, এন ইকুয়াল টু আমাদের 2। দেখো এখানে এন ইকুয়াল টু কি,
হচ্ছে আমাদের যত মোল ইলেকট্রন যাবে সেটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে, যত মোল ইলেকট্রন যাবে সেটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কী করবো, সেক্ষেত্রে আমরা জানি কি, আমরা জানি ইসিএল ইকুয়াল টু ইনট সেল, ঠিক আছে, ইনট সেল মাইনাস ওই আরটি 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 ডিভাইড বাই এন, ওকে, গুণন ল উৎপাদ বাই বিক্রয়। তাহলে উৎপাদ আর বিক্রয়ের ঘনমাত্রা, তাহলে উৎপাদের ঘনমাত্রা 0.1, তার উপরে 1 ছিল, আর এই ঘনমাত্রা কত 0.2, তার উপরে 2 ছিল, ঠিক আছে। এই এখন ইনট সেল মানে কি, ইনট সেল মানে হচ্ছে ইনট সেল মানে হচ্ছে তোমার এই যে জারণ হলো না, জারণ বিভব প্লাস বিজারণ বিভব, ঠিক আছে। ওই যে বিভবের মানটা দেওয়া আছে, এই যে দেখো বিভবের মানটা দেওয়া আছে, তাহলে ইনট সেল হচ্ছে আমাদের জারণ বিভব, ঠিক আছে, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, এটা বলে ইনট সেল। ইনট সেল ইকুয়াল টু কত, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস ওই যে আরটিএনএফ এটা যেটা ছিল সেটা এখানে বসে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানোডের জারণ বিভব কত, এখানে অ্যানোড কোনটা দেখো, এখানে অ্যানোডে কে ছিল, এখানে অ্যানোডে কে ছিল, অ্যানোডের নিকেল, তাই না। তাহলে নিকেলের আমাদের জারণ বিভব কত, নিকেলের জারণ লাগবে মানে কি, নিকেল এখানে কী দেওয়া আছে, এখানে নিকেলের বিজারণ বিভব দেওয়া আছে, কারণ নিকেলে আমাদের জারণ বিভব লাগবে, তার মানে কত লাগবে আমাদের, উল্টে দিব 0.25, ঠিক আছে, প্লাস অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, তাহলে এটা কী হয়েছে, এটার বিজারণ হচ্ছে, এটা ঠিকই আছে 0.8 মাইনাস, এখন এই যে মানটা আছে না, এই তোমার আরটি বাই এনএফ এই জিনিসটা, এটা যদি তুমি টোটাল বসাও, এন এর মান কিন্তু 2, ঠিক আছে, কত মোল ইলেকট্রন গেছে এটা হচ্ছে 2, আর আর এর মান যেটা, আর এর মান তো উপরে দেওয়া আছে, ঠিক আছে, আর এর মান সবসময় এখানে দেওয়া আছে, আর এর মান তুমি এটা ধরে করবা 8.314, আর এর মান 8.314, আর এটার মান এটা, ঠিক আছে, 8.314 হচ্ছে আর এর মান, আর এর মান কত 8.314, আর টি হচ্ছে কত, তাপমাত্রা কত দিয়েছিল 25 ডিগ্রি, তার মানে 298, ঠিক আছে, ডিভাইড বাই কত এনএফ, ঠিক আছে, এন এর মান কত 298, তাই না। আচ্ছা, ডিভাইড বাই এনএফ, এন এর মান হচ্ছে 2, এফ এর মান কত 96,500, ঠিক আছে, কোনো লগ দিয়ে ওই যে মানটা ছিল সেই মানটা বসাই দেবো, লগ দিয়ে যে মানটা ছিল সেটা বসাই দেবো, দিয়ে এই কয়টা যোগ করলে আমরা যা পাবো সেটাই পাবো। তাহলে তুমি জিনিসটা কি বুঝলা যে কীভাবে ম্যাথগুলো করতে হয়, এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা ম্যাথ পড়ালাম, আর যদি এটা যদি পড়াই এই ম্যাথটার ক্ষেত্রে যদি দেখো, তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করবো, দেখো এখানে ক্যাডমিয়াম থেকে প্লাস হয়েছে, মানে এটা জারণ হয়েছে, মোল সংখ্যা করতে এত, আর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থেকে প্লাস থেকে শূন্য হচ্ছে বিজারণ হয়েছে, ঠিক আছে। এর চাপ কত, এত অ্যাটম হচ্ছে এটার চাপ, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, দেখো এন এর মান কিন্তু 2, কারণ 2টা করে ইলেকট্রন গেছে, এন হচ্ছে 2, ক্যাডমিয়াম মিলিয়ে কত এত, হাইড্রোজেনের কত এত, ঠিক আছে, হাইড্রোজেনের কত মোল এত মোল, ঠিক আছে। তাহলে আমাদের তো খুবই সহজ, তাহলে এখানে কী করতে হবে আমাদের, ই সেল এখান থেকে ইনট সেলের মান কত, ইনট সেল মানে অ্যানোডের হচ্ছে জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, ঠিক আছে, অ্যানোডের জারণ, অ্যানোড কোনটা ক্যাডমিয়ামের জারণ, তার মানে ক্যাডমিয়ামের জারণ মান কত দেওয়া আছে, ক্যাডমিয়ামের জারণ কত, ক্যাডমিয়ামের বিজারণ দেওয়া আছে, তাই না, তাহলে জারণ কত 0.402 প্লাস
জিরো, না হাইড্রোজেনটা জিরো মাইনাস লগ RT। আর এর মান কত 8.314, টি এর মান কত কত ডিগ্রি সেলসিয়াস 298, এন এর মান হচ্ছে 2.2 মিলিলিটার বেশি, কত 96500, ঠিক আছে। কোনো লগ দিলাম, দেওয়ার পরে কি উৎপাদ্য বিক্রিয়ক, তাহলে উৎপাদের কোনো মতো এখানে উৎপাদ কোথায়, এটা হলো আমাদের উৎপাদের আয়ন এটা না, তাহলে এখানে 0 থেকে এটা হচ্ছে, তাহলে উৎপাদের আয়ন আমাদের ক্যাডমিয়াম, তাহলে এটা এখানে কত 0.02, এবং এখান থেকে যদি আমরা দেখি তাহলে কার পাশে কত আছে, তাহলে উৎপাদ ক্যাডমিয়াম পাশে 1 আছে, তার মানে উপরে 1 গেল। আর বিক্রিয়কের কত, বিক্রিয়ক হচ্ছে 2 আছে, তাহলে এটা কত 0.2, তার উপর 2 শেষ। এটা মান যা আসবে তাই, বুঝতে পারছো জিনিসটা। এইভাবে তুমি সব ম্যাথগুলো করবা, সবগুলো সেম, হুবহু সেম আসবেই, কিন্তু সবগুলো ম্যাথ করবা, কোষবিভাগ কত বের করবা, সবগুলো ম্যাথ কোষবিভাগ কত বের করবা। এখানে একটা করে দেওয়া আছে, কারণ এখানে যে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের শূন্য, ঠিক আছে, সবগুলো হাইড্রোজেনের কিন্তু জিরো, এই জন্য একটা করে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের বিভিন্ন ধরনের তড়িৎদ্বার আছে, যেমন তড়িৎদ্বারগুলো জাস্ট কোন তড়িৎদ্বারগুলোর উদাহরণ কি সেটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কোন তড়িৎদ্বারের উদাহরণ কি, সে তড়িৎদ্বারের উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে ধাতু ও ধাতব আয়ন অর্ধকোষ, এগুলো দেখে আসছে ধাতব আয়ন অর্ধকোষের মধ্যে জিঙ্ক 2+, কপার 2+, এটা, ঠিক আছে। তারপরে ধাতু ও ধাতু অদ্রবণীয় লবণের অর্ধকোষ, এটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। সিলভার ক্লোরাইড আর ক্লোরাইড। তারপর ধাতু অ্যামালগাম ও ধাতু আয়ন অর্ধকোষ, এটা কোনটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি জারণ বিজারণ অর্ধকোষ, কোনগুলো, এগুলো হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। আর গ্যাস অর্ধকোষ কোনগুলো, এগুলো হচ্ছে আমাদের গ্যাস অর্ধকোষ। কোন অর্ধকোষগুলো কি, জাস্ট এগুলো একটু মাথায় রাখতে হবে, উদাহরণগুলো সবগুলো মুখস্থ করতে হবে অর্ধকোষ। আচ্ছা, এখন আসো 1 ও 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে। 1 প্রকোষ্ঠ বিশিষ্ট আর 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, তাহলে আমাদের তড়িৎ রাসায়নিক কোষের প্রকার বলতে, এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, ঠিক আছে। তাহলে তড়িৎ কোষ হচ্ছে আমাদের 2 ধরনের, একটা তড়িৎ রাসায়নিক কোষ, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ যেটা, এটা আবার 1 প্রকোষ্ঠ আর 2 প্রকোষ্ঠ হতে পারে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ এটা সবসময় 1 প্রকোষ্ঠই হয়ে থাকে, ঠিক আছে। তাহলে তড়িৎ কোষ হচ্ছে আমাদের 2 ধরনের, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, আর হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক যেটা, সেটা দ্বারা বিদ্যুৎ তৈরি হয়, মনে রাখবো, রাসায়নিক কোষ দ্বারা বিদ্যুৎ তৈরি হয়। আর তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, এখানে বিদ্যুৎ বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া ঘটানো হয়, ঠিক আছে, বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া ঘটানো হয়, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষকে দুইটা পাত্রের মধ্যে বিক্রিয়া ঘটায় বিদ্যুৎ তৈরি করা হয়, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষকে গ্যালভানিক কোষও বলা হয়, ঠিক আছে। তড়িৎ রাসায়নিক কোষকে গ্যালভানিক কোষও বলা হয়। আর তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, কিন্তু তড়িৎ বিশ্লেষণ সবসময় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, ঠিক আছে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কি, যে কোষে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। এটা 2 ধরনের, একটা হচ্ছে ড্যানিয়েল কোষ, একটা হচ্ছে শুষ্ক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ গঠনের দিক থেকে 2 শ্রেণীতে বিভক্ত, একটা 1 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের 1 প্রকোষ্ঠ কোষ, একটা হচ্ছে 2 প্রকোষ্ঠ, মানে একটাতে একটা জার লাগে আর একটাতে 2টা জার লাগে, ঠিক আছে, মানে 2টা জারের মধ্যে সংযোগ করিতে করা, এটা হচ্ছে 2 প্রকোষ্ঠ, ঠিক আছে। আবার রাসায়নিক কোষকে স্বতঃস্ফূর্ততার দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা কি, একটা হচ্ছে প্রাইমারি কোষ আর একটা হচ্ছে সেকেন্ডারি কোষ। এবং এই যে রাসায়নিক বিক্রিয়া ঘটে একটা ব্যাটারি থেকে তোমার বিদ্যুৎ তৈরি হবে, এটা 2 ধরনের, একটা হচ্ছে কি, একটা চার্জ দেওয়া যায়, একটা রিচার্জেবল, একটা নন রিচার্জেবল। তাহলে যেটা প্রাইমারি কোষ সেটা হচ্ছে নন রিচার্জেবল, এটা হচ্ছে শুষ্ক কোষ বা ঘড়ির ব্যাটারি, ঠিক আছে, এটা হচ্ছে শুষ্ক কোষ। আর হচ্ছে সেকেন্ডারি কোষ যেটা, সেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি বা আমাদের ওই মোবাইলের ব্যাটারি, ঠিক আছে। তাহলে মোবাইলের ব্যাটারি হচ্ছে সেকেন্ডারি কোষ, আর ঘড়ির ব্যাটারি হচ্ছে প্রাইমারি কোষ। যেটা চার্জ দেওয়া যায় না সেটা প্রাইমারি, যেটা চার্জ দেওয়া হয় সেটা সেকেন্ডারি, ঠিক আছে।
একটা গ্যালভানিক কোষ কীভাবে কাজ করে দেখো, একটা গ্যালভানিক কোষ কীভাবে কাজ করে, মনে করো এটা একটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ। এখান থেকে আমাদের কারেন্ট তৈরি হবে, ঠিক আছে, বিদ্যুৎ তৈরি হবে, এখান থেকে আমাদের বিদ্যুৎ তৈরি হবে। কী করা হয়, এখানে একটা জিঙ্কে একটা অ্যানোড বসানো হয়, আর একটা হচ্ছে কপারের ক্যাথোড বসানো হয়, ঠিক আছে। তো এখানে কি হয়, যেখানে জিঙ্কের তড়িৎদ্বার সেখানে জিঙ্কের লবণ থাকে, যেমন জিঙ্ক সালফেট, জিঙ্ক ক্লোরাইড যেটাই হোক। আর যেখানে কপার সেখানে কপারের লবণ থাকে, ঠিক আছে, কপারের লবণ থাকে। তো এখানে কী হয়, এই তড়িৎদ্বারটা থেকে জিঙ্কগুলা, মনে করো এই ধাতুটার ভিতর থেকে জিঙ্কগুলা ইলেকট্রন এদিক দিয়ে ছেড়ে দেবে, ইলেকট্রন এখানে ছেড়ে দিয়ে এরা এই পুকুরে লাফ দিবে। জিঙ্কগুলো কী করবে, এই পুকুরে জিঙ্ক 2 ক্লাসে লাফ দিবে, ঠিক আছে, লাফ দিয়ে এই পুকুরে চলে আসবে এবং ইলেকট্রনগুলো এই মাধ্যমে এইবার চলে আসবে। তখন যে কপার যেগুলো পুকুরে ছিল সেই কপারগুলো এই ইলেকট্রনগুলো নেওয়ার জন্য পাড়ের দিকে চলে যাবে, সেই পাড়ের গায়ের উপরে আসে ইলেকট্রনগুলো নিয়ে কী হবে, কপার 2 প্লাস থেকে 2টা ইলেকট্রনে কপার ধাতু হবে, কপার ধাতু হয় এই তড়িৎদ্বারের গায়ে জমা হবে, ঠিক আছে। তাহলে কী হলো, এই তড়িৎদ্বারটা আমাদের ক্ষয়প্রাপ্ত হলো আর এই তড়িৎদ্বারটা আমাদের মোটা হতে থাকলো, কারণ এই জিঙ্কটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পুকুরে লাফ দিল, আর এই পুকুরে লাফ দেওয়া মানুষগুলো পুকুর থেকে যায় ওই পাড়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছো। এবং এই হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক আয়নের সমতা করার জন্য আমরা লবণ সেতু ইউজ করে থাকি, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ডেনিয়েল কোষ। তাহলে এখানে জানানো কী হয়, জিঙ্কের যে সলিড ধাতুটা ছিল সেখান থেকে জিঙ্ক 2টা ইলেকট্রন দান করে জিঙ্ক 2 প্লাস হলো। আর কপার কী হলো, কপার যে ওই পুকুরের মধ্যে যে কপার ছিল সেই কপারগুলো 2টা ইলেকট্রন নিয়ে কপারের দ্বন্দ্বের সঙ্গে কপার যুক্ত হলো, ঠিক আছে, শেষ। আর এটা বিভব কত, ডেনিয়েলের বিভব কত 1.14। আর এক প্রকোষ্ঠ বিশিষ্ট কি, এক প্রকোষ্ঠ বিশিষ্ট একইভাবে জাস্ট একটা পুকুর নেওয়া হয়েছে, ওখানে 2টা পুকুর নেওয়া হয়েছিল, এখানে একটা পুকুর, ঠিক আছে। এবং ওই জিঙ্ক দিলাম, কপার দিলাম এবং ওখানে একটা দ্রবণ থাকবে। জিঙ্ক কী হবে, জিঙ্ক এখানে লাভ দিবে ইলেকট্রনগুলো ধান করে করে, আর কপারগুলো এই লাভ পুকুরে থাকা কপারগুলো আসে এখানে এসে জমা হবে, ঠিক আছে, সেম একই জিনিস। এখন হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট বা ড্রাই সেল কীভাবে কাজ করে। ড্রাই সেল মানে হচ্ছে আমাদের ব্যাটারি, ঠিক আছে, একটা ব্যাটারি কীভাবে কাজ করে। আচ্ছা, ব্যাটারিতে কী থাকে, একটা ধনাত্মক আয়ন থাকে আর একটা ঋণাত্মক প্রান্ত থাকে, ঠিক আছে। তাহলে ধনাত্মক প্রান্ত যেটা সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর ঋণাত্মক প্রান্ত যেটা সেটা হচ্ছে আমাদের অ্যানোড, ওকে। ঋণাত্মক প্রান্তটা অ্যানোড আর ধনাত্মক প্রান্তটা হচ্ছে ক্যাথোড। তো এখানে কি থাকে, প্রথমে একটা জিঙ্কের একটা চোঙ থাকবে, এটা কি, এই পুরোটা একটা জিঙ্কের চোঙ, এটা একটা জিঙ্কের চোঙ থাকবে এবং এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে কি দেখো, কার্বনের গুঁড়া থাকবে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড থাকবে, ঠিক আছে। তাহলে জিঙ্কের চোঙের ভিতরে কার্বনের গুঁড়া আর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর এই মাঝখানেটা হচ্ছে আমাদের কার্বনের দণ্ড, ঠিক আছে। তাহলে মাঝখানে একটা কার্বনের দণ্ড থাকবে এবং এর চারিদিকে কার্বনের গুঁড়া আর ম্যাগনেসিয়াম অক্সাইড থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কিছুই থাকে না এখানে, এবং এখানে উত্তেজক পদার্থ হিসেবে এখানে কি থাকবে, অ্যামোনিয়াম ক্লোরাইড বা জিঙ্ক ক্লোরাইডের পেস্ট থাকতে পারে। তাহলে এর ভিতরে থাকে কী কী জিনিস, তাহলে তোমাকে যদি বলে যে একটা ড্রাই সেল আঁকো, বলে তো তুমি এভাবে একটা ড্রাই সেল আঁকাবা, এটা কী জিনিস, এটা হচ্ছে আমাদের জিঙ্কের তৈরি একটা খোলস, ঠিক আছে। এই খোলসের ভিতরে কী থাকে, একবারে চারিদিক দিয়ে কী থাকে, এখানে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড থাকে, ঠিক আছে। এবং তার ভিতরে এখানে একটা গুঁড়া দেওয়া থাকে, ঠিক আছে। গুঁড়াটা হচ্ছে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বনের গুঁড়া এখানে, তার ভিতরে গ্রাফাইট, এবং এখানে কি, এটা একটা কার্বনের একটা দণ্ড, ভিতরে বসাই দেওয়া হয়, ঠিক আছে। একটা কার্বনের দণ্ড আমরা ভিতরে বসাই দিই, এটাই হচ্ছে আমাদের সেল, কিছু না, এটুকু দাগা দিলেই হবে। তাহলে এখানে আমাদের কী হয় দেখো, অ্যানোডে কী হয়, অ্যানোডটা হচ্ছে জিঙ্ক, মানে জিঙ্ক ইলেকট্রন ছাড়ে আর এটা ইলেকট্রন গ্রহণ করে, ওই জন্য কী হয়, এদিক দিয়ে কারেন্ট বের হয়, এদিকে কারেন্ট ঢোকে। সবসময় মনে রাখবা, ইলেকট্রনের দিক আর কারেন্টের দিক সম্পূর্ণ উল্টা। কারেন্ট যদি একটা তার দিয়ে এদিকে যায়, তার মানে ইলেকট্রন তারটা দিয়ে এদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু মাইনাস, তার মানে এটা ইলেকট্রন ছাড়তেছে তারের মাধ্যমে, এটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই জন্য এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, ঠিক আছে।
এবং এটা ভোল্ট কত 1.5 ভোল্ট। কী হয় দেখো, জিঙ্ক দুটো ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই অ্যামোনিয়াম যেটা আছে ক্যাথোডে থাকবে, এখানে থাকবে হচ্ছে এই আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা ছিল না, অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটো ইলেকট্রন গ্রহণ বিক্রি করবে অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, ঠিক আছে। তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়াটিকে জিঙ্ক আর অ্যামোনিয়াম বিক্রিয়া করে জিঙ্ক 2+ অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। এখন এই উৎপন্ন যে হাইড্রোজেন গ্যাস আছে, এই গ্যাসটা কী করবো আমরা, এই গ্যাসটা ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা জারিত হয়ে পানি এবং অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়। এখন এই ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা হাইড্রোজেন গ্যাসটা জারিত হয়ে কী তৈরি করে, পানি তৈরি করে আর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করে, ঠিক আছে। তৈরি করে জিনিসটা শেষ করে। তাহলে বুঝতে পারছো কীভাবে হয়, অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন ছাড়ে, ক্যাথোডে অ্যামোনিয়াম ইলেকট্রনটা গ্রহণ করে অ্যামোনিয়া আর হাইড্রোজেন প্লাস তৈরি করে। এখন এই হাইড্রোজেন প্লাস যে তৈরি হলো, এটা কী হবে, এটা ম্যাঙ্গানিজ অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন প্লাসটা যুক্ত হয়ে কী হবে, ম্যাঙ্গানিজ ডাইম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড তৈরি করবে আর পানি তৈরি করবে, শেষ। এতটুকু এটুকু বললেই হবে। আচ্ছা, তারপরে আসো এই যে দাগানো লাইনগুলো আছে না, এই লাইনগুলো একটু তুমি দাগায় পড়ে নেবে, ঠিক আছে। এগুলো তাহলে আসবে। আচ্ছা, এখন আসো গ্যালভানিক কোষ আর হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্য কী। গ্যালভানিক কোষ আর তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্যটা একটু পড়ে নিই। তাহলে গ্যালভানিক কোষে কী হয়, এখানে বিদ্যুৎ তৈরি হয় আর এখানে কী হয়, বিদ্যুৎ প্রবাহ দিয়ে বিক্রিয়া ঘটানো হয় আর এখানে বিক্রিয়া থেকে বিদ্যুৎ তৈরি হয়। তাহলে গ্যালভানিক কোষটা হচ্ছে আমাদের এক প্রকোষ্ঠ বা দুই প্রকোষ্ঠ হতে পারে, কিন্তু এটা সবসময় এক প্রকোষ্ঠ হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একবারে বলে নিলেই হয়। তারপরে লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি কী জিনিস এটা একটু পড়ে নিও, ঠিক আছে। এটা কিন্তু ওটা লাগে না আসলে, জাস্ট একবার একটু রিডিং দিও, খালি কোষের গঠনটা কেমন সেটা একটু জানলেই হবে। এখানে কী থাকে, ক্যাথোডে কী থাকে, লেড অক্সাইডের গুঁড়া থাকে আর অ্যানোডে কী থাকে, স্পঞ্জের লেড গ্রিড থাকে, ঠিক আছে। এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী থাকে, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেড স্টোরেজ ব্যাটারি। এখন লেড স্টোরেজ ব্যাটারিতে লেড অক্সাইডের গুঁড়া লেড গ্রিডে যুক্ত থাকে এবং তড়িৎ বিশ্লেষকরূপে আমাদের কত মোলার সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়, 4.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে থাকে, ঠিক আছে। এখন এই 4.5-এর ঘনমাত্রা যত কমতে থাকবে, ব্যাটারির চার্জও যত কমতে থাকবে, বুঝতে পারছো। এখন রিচার্জ প্রক্রিয়া ব্যবহারের ফলে ব্যাটারির ইএমএফ যখন 1.17 ভোল্টের কমে চলে যায়, তারপর আমাদেরকে চার্জ দিতে হয় লেড ব্যাটারিটিকে, তারপর আমরা চার্জে বসাই, ঠিক আছে। আর এখানে অ্যানোডে কী হয় আর ক্যাথোডে কী হয়, অ্যানোডে কী হয়, লেড কী করে ইলেকট্রন ছাড়ে, লেড ইলেকট্রন ছাড়ে এবং এই বাইসালফেট যেটা সেটা আর লেড বিক্রিয়া করে কী করবে, পরে হচ্ছে তোমার লেড সালফেট আর হাইড্রোজেন প্লাস তৈরি করবে। তারপরে কি ক্যাথোডে কি লেড অক্সাইড 3 অণু, দরকার নেই কোনো দিনই আসবে, তুমি জাস্ট এটা একটু রিডিং দিবে তাহলে হবে। তারপরে দেখো এই যে লেড স্টোরেজ ব্যাটারি যেগুলো আছে, তাই সবসময় ব্যাটারিতে পানি, বিশুদ্ধ পানি যোগ করে হাইড্রোজেন এই সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব 1.25 থেকে 1.26-এর মধ্যে রাখতে হয়, ঠিক আছে। এবং হাইড্রোমিটার ইউজ করা হয়, যে লেড স্টোরেজ ব্যাটারি কোনগুলো, ওই যে তুমি দেখো না যে ব্যাটারিতে পানি পাল্টাতে হয়, বড় বড় ব্যাটারি এখানে এরকম গোল গোল সুইচের মতো থাকে, ওগুলোকে বলা হয় লেড স্টোরেজ ব্যাটারি, ঠিক আছে। তো লেড স্টোরেজ ব্যাটারিতে কী করা হয়, ওখানে মনে রাখতে হবে এখানে লেড স্টোরেজে কত ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড থাকে, এখানে 4.5 ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড থাকে, ঠিক আছে, বা এত ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড থাকে।
থাকে। তারপরে কি চার্জ প্রক্রিয়া, যখন ওটার চার্জের পরিমাণটা ব্যাটারির যখন ইএমএফ 1.17 ভোল্টের কমে চলে যাবে তখন আমরা ব্যাটারিটাকে চার্জ করবো। ঠিক আছে, তারপরে ওই ব্যাটারিতে আমরা কী করি, ব্যাটারিতে পানি পাল্টাই না, বৃষ্টির পানি দেয় দেখো না, তো ওই ব্যাটারিতে পানিটা পাল্টায় এই সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা এর মধ্যে রাখতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখলেই হবে এমসিকিউর জন্য। তারপরে কি লিথিয়াম ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারি।